সো আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা। সো আজকে আমরা বিজিএস এর অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের এসএসসি 2026-এর জন্য তোমাদের 13 নম্বর অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ, এই চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করব। সো এর জন্য আমরা প্রথমে এমসিকিউ দিয়ে শেষ করব। প্রথমে আমরা এমসিকিউ, তারপর কমার্ক, তারপর এসকিউ এবং খ, এক্সকিউ এবং খ আমরা একসঙ্গে সলভ করব, তারপর আমরা সিকিউতে যাব। সো লেট স্টার্ট। আজকে শুধু আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব, যেগুলো বোর্ড সেগুলো সলভ করব। ওকে, স্টার্ট। বলছে সমাজে 7 নম্বর কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 20। বলছে সমাজের সৃষ্টি কোনটি থেকে? তো সমাজের সৃষ্টি পরিবার থেকে, একদম বেসিক। এইখানে আবার যে তারা রাষ্ট্রটা দেখাবা, রাষ্ট্রটা হচ্ছে তোমাদের 6ষ্ঠ অধ্যায়, এটা সমাজের সৃষ্টি না, সমাজের সৃষ্টি কিন্তু হচ্ছে পরিবার থেকে। তারপরে এখানে দেখো 9 নাম্বার, বলতে শিশু সমাজ থেকে কি শেখে? শিশু সমাজ থেকে কী শেখে? রীতিনীতি শেখে। শিশু সমাজ থেকে রীতিনীতি শিখবে। শিশু সমাজ থেকে, একটু কালার ব্যবহার করে, ওকে। শিশু সমাজ থেকে কি শিখে? শিশু সমাজ থেকে কি শেখে ভাইয়া? এটা রীতিনীতি শিখে। শিশু সমাজ থেকে কি শেখে? রীতিনীতি শেখে। ওকে, নেক্সট বলছে যে পরিবার কি ধরনের প্রতিষ্ঠান? পরিবার কিন্তু সামাজিক প্রতিষ্ঠান। পরিবার হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। পরিবার কি সামাজিক প্রতিষ্ঠান? তারপরে নেক্সট কোশ্চেন বলছে, দেখি যদি আমরা, হ্যাঁ স্কুলের কোশ্চেনগুলো সলভ করবো। বলছে 13 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কোনটি জীবনব্যাপী প্রক্রিয়া? কোনটি জীবনব্যাপী প্রক্রিয়া? জীবনব্যাপী প্রক্রিয়া কোনটা ভাইয়া? সামাজিকীকরণ। সামাজিকীকরণ হচ্ছে আমাদের জীবনব্যাপী প্রক্রিয়া। সামাজিকীকরণ কী ভাইয়া? জীবনব্যাপী প্রক্রিয়া। সামাজিকীকরণ হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপীর সাথে তোমরা দেখবে যে সামাজিকীকরণের একটা মিল আছে। তোমরা যদি এখানে ওয়ার্ডগুলো দেখো যে জীবনব্যাপীর সঙ্গে সামাজিকীকরণের একটু মিল আছে, এখানে দেখো জীবনব্যাপী একটু বানানটা একটু কেমন কেমন লাগে। আবার দেখো ভাই এখানে যখন সামাজিকীকরণ দেখতেছো, তখন সামাজিকীকরণে দেখো বানানটা কেমন কেমন লাগে। সো এই কারণে এই দুটার মাঝে একটা মিল আছে, সামাজিকীকরণ এবং হচ্ছে তোমার সামাজিকীকরণ এবং জীবনব্যাপী, এই দুটার মধ্যে একটা মিল আছে। তারপরে আমরা দেখি নেক্সট। তারপরে দেখো আমরা যে ঢুকে গেছি যে বাংলাদেশের পরিবার কাঠামোতে। সো বাংলাদেশের পরিবার কাঠামো আমরা এখন শুরু করব। বাংলাদেশের পরিবার কাঠামো, ওকে। সো এখানে বলছে সমাজ কাঠামোর মৌলিক সংগঠন কোনটি? সমাজ কাঠামোর মৌলিক সংগঠন কিন্তু হবে পরিবার। সমাজ কাঠামোর মৌলিক সংগঠন, মৌলিক মানে আমরা মৌল কি জানি? যেসব জিনিসকে ভাঙ্গা যায় না সেই সব জিনিসকে বলা হয় মৌল, অথবা ভাঙলে সেই সব জিনিসে পাওয়া যায় তাকে বলা হয় মৌল। তো তুমি যদি পরিবারকে মানে পরিবার একদম সমাজের ক্ষুদ্রতম একক, একদম মৌলিক একক, এই জন্যই সমাজের মৌলিক একক হচ্ছে কি? মৌলিক সংগঠন বলা হয়েছে পরিবারকে, ওকে। সো এখানে বলছে পরিবার সমাজ কাঠামোর, পরিবার সমাজ কাঠামোর কি? পরিবার সমাজ কাঠামোর ভাবে মৌলিক একক। এটা আমরা এখনই পড়ে আসলাম। পরিবার সমাজ কাঠামোর হচ্ছে মৌলিক একক। পরিবার সমাজ কাঠামোর কি? মৌলিক একক। এই যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। বলছে গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ কোনটি? গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ কিন্তু ভাইয়া পরিবার। গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ কি ভাইয়া? পরিবার। গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ হচ্ছে পরিবার। গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ, গোষ্ঠীবদ্ধ জীবন। এখানে মূলত বোঝানো হয়েছে মানুষ যে গোষ্ঠীবদ্ধভাবে থাকতে শিখছে, একসঙ্গে থাকতে শিখছে। এটার আদি ধাপ কি দ্বারা শুরু হয়েছে? পরিবার দ্বারা শুরু হয়েছে। যখন প্রথমে একটা পরিবার গঠন হয়েছে, তারপর কয়েকটা পরিবার একসঙ্গে গঠন হয়েছে, তারপর কয়েকটা পরিবার আবার একসঙ্গে যখন গঠন হয়েছে, তখন একটা গ্রামে পরিণত হয়েছে, গ্রাম থেকে রাষ্ট্রে পরিণত হয়েছে, রাষ্ট্র থেকে আর কি এই দেশে পরিণত হয়েছে। সো এটাকে বলা হয়েছে গোষ্ঠীবদ্ধ জীবন। আজকে যে আমরা এই গোষ্ঠীবদ্ধ হয়ে আছি, সো এই গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ কিন্তু ছিল হচ্ছে পরিবার। গোষ্ঠীবদ্ধ জীবনের আদি ধাপ ছিল কি? পরিবার, ওকে। তারা বলছে মানুষের দলবদ্ধ জীবনযাপনে বিশ্বজননী প্রতিষ্ঠান কি? এই যে আমার একই কোশ্চেন করছে, বাট একটু ঘুরেই করছে। সো মানুষের দলবদ্ধ জীবনযাপনের বিশ্বব্যাপী প্রতিষ্ঠান হচ্ছে কি? পরিবার, ওকে। তারপরে যদি আমরা দেখি 24 নম্বর প্রশ্ন, বলছে মানুষের সমাজ জীবনের মূল বিষয় কি? মানুষের সমাজ জীবনের মূল বিষয় কি? পরিবার গঠন। মানুষের সমাজ জীবনের মূল বিষয় হচ্ছে কি? পরিবার গঠন। মানুষের সমাজ জীবনের মূল বিষয় হচ্ছে পরিবার গঠন। মানুষের সমাজ জীবনের মূল বিষয় হচ্ছে পরিবার গঠন। মানুষের সমাজ জীবনের মূল বিষয় হচ্ছে পরিবার গঠন। বলছে বলছে যে
স্বামী স্ত্রীর সংখ্যা, স্বামী স্ত্রীর সংখ্যার উপর হচ্ছে ভাই পরিবার 3 প্রকার। একটা হচ্ছে একপত্নী পরিবার, একটা হচ্ছে বহুপত্নী পরিবার, একটা হচ্ছে বহুপতি পরিবার। হ্যাঁ, সো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখতে পাচ্ছ একপতি পরিবার, এই যে এখানে দেখতে পাচ্ছ একপতি পরিবার, বহুপত্নী, একপত্নী, সরি এটা একপত্নী পরিবার, বহুপত্নী পরিবার, আর এখানে আছে বহুপতি পরিবার। সে একপত্নী পরিবার কোনটা? একপত্নী পরিবার হচ্ছে যেখানে একজন মাত্র স্ত্রী থাকে, একজন একজন স্বামী একজন স্ত্রী। বহুপত্নী হচ্ছে একজন স্বামী দুইজন স্ত্রী। আর বহুপতি হচ্ছে একজন স্ত্রী দুইজন বা দুইয়ের অধিক স্বামী। তারপরে এখানে বলা হয়েছে যে কৃষিভিত্তিক গ্রামীণ মুসলমান সমাজে, কৃষিভিত্তিক গ্রামীণ মুসলমান সমাজে কিন্তু ভাই বহু পত্নী পরিবারটা বেশি দেখা যায়। মানে অনেকেরই দুইজনের উপরে দুইজন বা তিনজন স্ত্রী থাকে। সো মুসলমান সমাজে এটা বেশি দেখা যায়। সো এখানে বলছে কৃষিভিত্তিক গ্রামীণ মুসলমান সমাজে, মুসলিম সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়? এটা হবে আমাদের বহুপত্নিক পরিবার। ওকে, বলছে কোন ধরনের পরিবার বাংলাদেশে দেখা যায়? বাংলাদেশে কোন ধরনের পরিবার দেখা যায়? বহুপতি পরিবার দেখা যায়। সরি, কোন ধরনের পরিবার দেখা যায় না, তাই তো বলে বহুপত্নী পরিবার দেখা যায় না। বহুপত্নী কোনটা? যখন একের অধিক স্বামী থাকে। তো বাংলাদেশে একের অধিক স্বামী দেখা যায় না, বহুপতি পরিবার দেখা যায় না। তারপরে বলছে দেখো টোডা জাতি হচ্ছে দক্ষিণ ভারতে, টোডা জাতির বসবাস হচ্ছে দক্ষিণ ভারতে, এটা মুখস্থ রাখবে। টোডা জাতির বসবাস কোথায়? হচ্ছে দক্ষিণ ভারতে। টোডা জাতির বসবাস হচ্ছে দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারত, টোডা জাতির বসবাস দক্ষিণ ভারত, ইম্পর্টেন্ট আছে। বলছে বহুস্বামী ভাই এগুলো তিব্বতের ওইদিক দেখা যায় বেশি। বহুস্বামী গ্রহণ পদ্ধতি প্রচলন কোথায় ছিল? তিব্বতের ওইদিক ছিল। বহুস্বামী গ্রহণ প্রচলন হচ্ছে তিব্বতের ওইদিক ছিল। সো তারপর এখানে দেখতে পাচ্ছ বলছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় প্রকার? কর্তৃত্বের ভিত্তিতে হচ্ছে কিন্তু পরিবার দুই প্রকার, এটা হচ্ছে পিতৃতান্ত্রিক, এটা হচ্ছে মাতৃতান্ত্রিক। মানে পিতৃতান্ত্রিক কোনটা? যেখানে বাবা পরিবার পরিচালনা করে। আর মাতৃতান্ত্রিক হচ্ছে যেটা মা পরিচালনা করে। এটা গারোদের ওদিক দেখা যায়, মাতৃতান্ত্রিক পরিবারটা গারোদের ওদিক দেখা যায়। আর আমাদের এদিক পিতৃতান্ত্রিক পরিবার বেশি, বেশি না মোটামুটি সবাই। তারপরে বলছে মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার প্রচলন আছে। এই যে দেখো এখানে, এই যে গারো, দেখো এই যে গারো এবং খাসিয়া, মাতৃতান্ত্রিক যেটা বললাম যে গারোদের মধ্যে দেখা যায়, সেটা হবে গারো এবং খাসিয়াদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়। মানে তারা, মানে মা তাদের পরিবার নিয়ন্ত্রণ করে। এরপর আছে হচ্ছে কোন মাপকাঠির ভিত্তিতে পরিবারকে পিতৃতান্ত্রিক অথবা মাতৃতান্ত্রিক ভাগে ভাগ করা যায়? হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে। এটা কর্তৃত্বের ভিত্তিতে পরিবারকে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক হিসেবে বলা যায়, দুই ভাগে ভাগ করা যায়। তারপরে হচ্ছে দেখি আমরা নেক্সট বলছে আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার? আকারের ভিত্তিতে কিন্তু পরিবার হচ্ছে তিন প্রকার। আকারের ভিত্তিতে পরিবার হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে একক পরিবার, যৌথ পরিবার, এটা হচ্ছে বর্ধিত পরিবার। একক পরিবার কোনটা? যেখানে মনে করো একক পরিবার হচ্ছে যেটা তুমি, তোমার বাবা, তোমার মা, মানে 3 জন নিয়ে যে পরিবার, সেটা হচ্ছে একক পরিবার। আর তারপরে হচ্ছে যৌথ পরিবার মানে তোমার স্ত্রী, মানে তুমি, তোমার মা, তোমার স্ত্রী, মানে 4 জন মিলে যে পরিবার। আর মানে তোমার স্ত্রী আবার তোমার পুত্র মানে সন্তানও থাকতে পারে। আর যৌথ পরিবার কোনটা? যৌথ পরিবার যখন তোমার দাদা দাদি, তোমার স্ত্রী, মানে 3 পুরুষের পরিবার হচ্ছে আমাদের বর্ধিত পরিবার। তারপরে বলছে অনুপরিবার, একক পরিবারকে কিন্তু অনুপরিবার বলা হয়। অনুপরিবার কয় পুরুষে আবদ্ধ? 2 পুরুষে ভাইয়া, তুমি এবং তোমার বাবা 2 পুরুষে আবদ্ধ। অনুপরিবার 2 পুরুষে আবদ্ধ। তারপরে হচ্ছে বর্তমান গ্রাম ও শহরে পরিবারের মধ্যে আত্মকেন্দ্রিক মনোভাব বৃদ্ধির মূল কারণ কি? আত্মকেন্দ্রিক মনোভাব বৃদ্ধির কারণ হচ্ছে একক পরিবারের বৃদ্ধি। আত্মকেন্দ্রিক মনোভাবের মূল কারণ কি ভাইয়া? একক পরিবারের বৃদ্ধি হচ্ছে বর্তমান সময়ে। তারপর বলছে গ্রামে সাধারণত কোন ধরনের পরিবার দেখা যাবে? যৌথ পরিবারগুলো বেশি দেখা যায় গ্রামে দেখবা যে সবাই দাদা দাদি, চাচা চাচি, নানা নানি সবাই একসঙ্গে থাকে। সরি, নানা নানি হবে না, দাদা দাদি সব একসঙ্গে থাকে, এটাকে বলা যৌথ পরিবার। তারপরে হইতেছে যে যৌথ পরিবার ভাঙার কারণ, বর্তমান যৌথ পরিবার ভাঙার কারণ হচ্ছে শিল্পায়নটা বর্তমানে আমাদের দেশে বেশি হওয়ার কারণে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে, এগুলো একক পরিবারের রূপ নিচ্ছে, একদম অনুপরিবারের রূপ নিচ্ছে।
তারপরে এখানে আছে হচ্ছে দাদা, বাবা, নাতি, এ 3 প্রজন্ম, তাদের স্ত্রী, স্ত্রী আছে যেহেতু, স্ত্রী, ভাই, সন্তানাদি নিয়ে যেটা, সেটা হচ্ছে যৌথ পরিবার, সরি বর্ধিত পরিবার। যৌথ পরিবার হচ্ছে যখন তোমার স্ত্রী হবে না, মানে তুমি অথবা তোমার স্ত্রী হবে কিন্তু তোমার দাদা দাদি থাকবে না, আর যখন তোমার দাদা দাদি, তোমার বাবা মা এবং তোমার স্ত্রী সহ থাকবে, তখন সেটা হবে বর্ধিত পরিবার। ওকে, নেক্সট। তারপরে আমরা দেখতে পাচ্ছি জনাব কালাম তার স্ত্রী, সন্তান, বাবা বাবা মা ও দাদা দাদি সহ একসাথে বসবাস করেন। তার পরিবারের রূপ হলো, জনাব কালাম বলছে, দেখো কালাম তার স্ত্রী, তার স্ত্রীও আছে, তার সন্তানও আছে, বা তার বাবা মা আছে, তার দাদা দাদি আছে, তাহলে এটা কি ভাইয়া? বর্ধিত পরিবার। এটা হচ্ছে আমাদের কি? বর্ধিত পরিবার। ওকে, নেক্সট বলছে বংশ মর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারীর ভিত্তিতে পরিবার কত প্রকার? 2 প্রকার। বংশ মর্যাদা এবং উত্তরাধিকারের ভিত্তিতে হচ্ছে পরিবার 2 প্রকার। বংশ মর্যাদা এবং উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার 2 প্রকার, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার, একটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক মানে কোনটা ভাইয়া? যেটা পিতা পরিচালনা করে। মাতৃতান্ত্রিক কোনটা? যেটা মাতা পরিচালনা করে। তারপরে আসতেছে এখানে বলছে বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবার কত প্রকার? বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে পরিবার হচ্ছে 3 প্রকার। মানে দেখি কি কি বিবাহোত্তর পরিবার হচ্ছে, এটা হচ্ছে পিতৃবাস, এটা হচ্ছে মাতৃবাস, এটা হচ্ছে নয়াবাস। সো পিতৃবাস কোনটা? যখন আমাদের সমাজের যেটা প্রচলিত সেটা হচ্ছে তোমার বাবা বিয়ে করে এনে, মানে তোমার দাদা বাড়িতে যখন থাকবে তখন সেটা হবে পিতৃতান্ত্রিক, যখন তোমার নানা বাড়িতে থাকবে তখন সেটা হবে মাতৃতান্ত্রিক, আর যখন আলাদা থাকবে তখন সেটা হচ্ছে নয়াবাস। তো তারপরে হচ্ছে বিবাহের পর নবদম্পতি স্ত্রীর গৃহ পিতৃগৃহে বসবাস করলে ভাই, এটা হচ্ছে তোমার পিতৃগৃহে বসবাস করলে, নবদম্পতি স্ত্রীর পিতৃগৃহে বসবাস করলে, মানে তোমার নানার বাড়িতে যখন বসবাস করবে, প্রশ্ন বুঝবা, মানে এটা বোঝা লাগবে। দেখো আমি কিন্তু এখন এই যে পিতৃতান্ত্রিক দিয়ে দিছিলাম, কিন্তু পরে দেখলাম যে এখানে বলছি স্ত্রীর পিতা গৃহে, মানে তোমার নানা বাড়িতে হলে হবে মাতৃতান্ত্রিক। তারপরে আছে দেখো এখানে বলছে বিয়ের পর থেকে মনসুর আলী তার স্ত্রীর পিত্রালয়ে বসবাস করে, মানে কেউ একজন বিয়ে করছে তখন থেকে তার স্ত্রীর বাপের বাড়িতে থাকে। এই পরিবারটিকে কি বলা হয়? এটা হচ্ছে মাতৃবাস পরিবার। এটা হবে কি হবে? মাতৃবাস পরিবার। এটা হবে মাতৃবাস পরিবার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। বলছে জনাব স্বপন ও সোমা একই প্রতিষ্ঠানে কর্মরত। বলছে জনাব স্বপন ও সোমা একই প্রতিষ্ঠানে কর্মরত, সদ্য তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে। এ দুজনে গঠিত এরা হচ্ছে কি ভাইয়া? নয়াবাস পরিবার। এই দেখুন নয়াবাস পরিবার কখন গঠিত হয়? যখন নতুন কোনো একটা জায়গায় যায়। আমরা এগুলো ফাস্ট করবো, অত মানে বোঝাইতেছি আমি হালকা পাতলা করে। ওকে, কোন ধরনের পরিবার বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ পিতামাতার মধ্যে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে? ভাই তোমার হচ্ছে নয়াবাস পরিবার যখন নয়াবাস পরিবারগুলো যখন হয়, তখন পিতামাতার প্রতি তাদের কোনো একটা যে থাকে না, সেই ইয়াটা থাকে না, তার পিতামাতাকে অনেক সময় ছেড়ে চলে যায়। এই কারণে নয়াবাস পরিবার যখন গঠিত হয় তখন পিতামাতারা কিন্তু ভাইয়া কি হয়? মানে নিয়ন্ত্রণের অভাব, তাদের নিরাপত্তার অভাব দেখা দেয়। সো ওকে, নেক্সট বলছে শহরে চাকরিজীবীদের মধ্যে কোন ধরনের পরিবার ভাইয়া দেখা যায়? নয়া পরিবার দেখা যায় শহরে চাকরিজীবীদের মধ্যে। আমি বলতেছি যে একক নয়া পরিবার কোনটা? যখন তোমার পরিবারে শুধু তোমার বাবা মা থাকবে তখন সেটা হবে নয়া পরিবার। ওকে, নেক্সট বলছে যে ড্যাশ চিহ্নিত স্থানের সাথে সম্পৃক্ত পরিবার নিচের কোনটি? সো আমরা চিহ্নটা দেখলাম না এখানে। আচ্ছা, এখানে বলছে কি ভাইয়া? বলছে অন্তঃগোত্র। দেখো এখানে বলছে অন্তঃগোত্র, বলছে অনুলোম পরিবার, বলছে বহিঃগোত্র পরিবার হচ্ছে
প্রতিলোম পরিবার। সো আমরা এগুলা দেখতে দেখতে শিখে মানে দেখতে দেখতে যখন আমরা করবো তখন আমরা বুঝে যাবো। সো এগুলো হচ্ছে যে তোমাদের হিন্দু সমাজের যে বিষয়গুলো থাকে না, হিন্দু সমাজের যে একটা বিষয় থাকে যে তারা নিচে গোত্রের মেয়েদের বিয়ে করতে পারবে না, এই টাইপের আর কি। সো আমরা এগুলো করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমরা ফার্স্ট করতেছি। তো সো এক্স চিহ্ন স্থানে কী হবে ভাই? এক্স চিহ্নিত স্থানে হবে পাত্রপাত্রী পাত্রপাত্রী যখন মানে পাত্রপাত্রীর যে বংশমর্যাদা এই টাইপের ইয়েগুলোর উপর যখন নির্বাচিত হয় মানে বিয়ে হয়, তখন সেটা হচ্ছে তোমার ওই চারটা ইয়ে হয় আর কি। তারপরে যেটা হচ্ছে পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে, তাহলে হচ্ছে এক্স হোয়াট চিহ্নিত স্থানে হচ্ছে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে বলছে। এই যে বলছে যে বহিঃগোত্র বিবাহভিত্তিক পরিবার, অন্তঃগোত্র বিবাহভিত্তিক পরিবার, দুইটা হচ্ছে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার হচ্ছে দুই প্রকার। পাত্রপাত্রী নির্বাচনের পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বহিঃগোত্র, একটা হচ্ছে অন্তঃগোত্র পরিবার। বলছে অনুক চক্রবর্তী অপেক্ষাকৃত নিচু গোত্রের মিতা দাসকে বিবাহ করে। তাদের পরিবারটি কোন ধরনের পরিবার? তাদের পরিবারটি হচ্ছে অনুলোম পরিবার। অনুলোম পরিবার মানে নিচু গোত্রের বংশের মেয়ে হলে কি ওটা? অনুলোম পরিবার। নিচু বংশের মেয়ে হইলে ভাই সেটা হবে অনুলোম পরিবার। সো মিশুক চক্রবর্তী অপেক্ষাকৃত নিচু গোত্রের মিতা দাসকে বিবাহ করে। যদি নিচু বংশের হয় মানে মেয়ে যদি নিচু বংশের হয় তাহলে সেটা হবে অনুলোম পরিবার। সেটা হচ্ছে অনুলোম পরিবার। অনুলোম বিবাহভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? অনুলোম বিবাহভিত্তিক পরিবার হচ্ছে ভাইয়া বহুগোত্রী পরিবারের অন্তর্ভুক্ত। কি? বহুগোত্রী পরিবারের অন্তর্ভুক্ত। বহিঃগোত্র পরিবারের অন্তর্ভুক্ত। বহিঃগোত্র পরিবারের অন্তর্ভুক্ত। অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে বহিঃগোত্র। ওকে, বহিঃগোত্র। ওকে, নেক্সট আমরা দেখি। তারপরে আছে এখানে বলছে তোমার তিন মা তোমাদের পরিবার একটি বহু পত্নী পরিবার। ভাই অনেকগুলো মা, তাহলে এটা হচ্ছে কি বহু পত্নী পরিবার। এই যে বহু পত্নী পরিবার। এরপর আছে ভাই দেখো যে এরপরে বলা হয়েছে যে শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন। কী প্রয়োজন ভাইয়া? মা বাবার সুসম্পর্ক হওয়া প্রয়োজন। অবশ্যই মা বাবার সুসম্পর্ক হইতে হবে। খেলার সাথীদের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক থাকতে হবে। হ্যাঁ ভাইয়া, সবার সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। তাহলে এটার অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে ঘ, সবার সঙ্গে সুব্যবহার থাকতে হবে। সেটার অ্যান্সার হচ্ছে ভাইয়া ঘ। সো বলছে শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য, সুষ্ঠু বিকাশ যদি তাদের হয় তো সুষ্ঠু বিকাশের জন্য আমাদের সবগুলোই প্রয়োজন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা বোর্ড না, নেক্সট কোশ্চেনে যাই। আমরা শুধু বোর্ডগুলো আলোচনা করতেছি, এইখানে দেখা যাচ্ছে আর নাই বোর্ড। এবং যদি এই যে বোর্ড একটা পাইছে, বলছে বাংলাদেশের যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ কি? বাংলাদেশের যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ কি? দারিদ্র ও জনসংখ্যা বৃদ্ধি। অবশ্যই বাংলাদেশের দারিদ্র বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। দারিদ্রতা এবং জনসংখ্যা বৃদ্ধি হতেছে। শিল্পায়ন ও নগরায়ন, একটু আগে আমরা বললাম যে শিল্পায়নের কারণে ভাই এগুলো হয়। শিল্পায়ন। তো নিরক্ষরতা ও অজ্ঞতা, এটার কারণেই পরিবার ভেঙে যায়। নিরক্ষরতা এবং অজ্ঞতা হলে কিন্তু পরিবার ভাঙে না, পরিবার আরও মজবুত হয় নিরক্ষরতা আর অজ্ঞতা হইলে। এই মানে বেশি শিক্ষিত হওয়ার কারণেই মূলত পরিবারগুলো ভেঙে যাচ্ছে। তাহলে এটার উত্তর কী হবে ভাইয়া? 1 ও 2 হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি ক নাম্বারের আনসার 1 ও 2। ওকে, নেক্সটে আমরা দেখি। ওকে 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 এই যে এটা দেখতে পাচ্ছি। সো বলছে বাংলাদেশের যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ কি? যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে কী জন্যে? অর্থনৈতিক অসচ্ছলতা। অর্থনৈতিক অসচ্ছলতা কি? অর্থনৈতিক কারণে। হ্যাঁ, অর্থনৈতিক কারণে অনেকে যে শহরে যাইতেছে কাজের জন্যে, অর্থনৈতিক অসচ্ছলতা। তারপরে বলছে কি অন্যত্র কর্মসংস্থানের সুযোগ। অজ্ঞতা ও নিরক্ষরতা তো না, এটা একটু আগেই পড়লাম। অজ্ঞতা এবং নিরক্ষরতা না হলে প্রথম দুইটা হবে 100% শিওর। সো হইতেছে যে অর্থনৈতিক সচ্ছলতা আর একটা হইতেছে অন্যত্র কর্মসংস্থানের সুযোগ। সো অ্যান্সার আছে, হ্যাঁ আমাদের অ্যান্সার হচ্ছে ক। ওকে, নেক্সট। আর এদিক বেশি নাই।
সো যেগুলো আছে আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি। আরেকটা দেখতে পাচ্ছি এখানে আছে, বলছে সাদমান সাহেব তার একমাত্র স্ত্রী রাহেলা ও তিন ছেলে মেয়েকে নিয়ে সরি অবসর সময় বিভিন্ন পর্যটক এলাকায় পরিদর্শন করেন। সাদমান সাহেবের পরিবারটি হলো, সাদমান সাহেব কি আছে দেখি। সাদমান সাহেবের তার একমাত্র স্ত্রী রামেনা, তাহলে এটা একপত্নী পরিবার ভাইয়া। দেখো এটা একপত্নী পরিবার, যেহেতু এখানে স্ত্রী একজনের কথা বলা হয়েছে। তিন ছেলে মেয়েকে নিয়ে, এখানে কিন্তু ভাইয়া কোনো বলা হয় নাই যে এখানে তিন ছেলে মেয়ের বিয়ে হয়েছে, তাহলে এটা কি ভাইয়া একটি আদর্শ দাঁড়াও, তিন ছেলে মেয়ে একটি আদর্শ পরিবার কি? হ্যাঁ একটা আদর্শ পরিবার, হ্যাঁ খ নাম্বার অ্যান্সার, একটি আদর্শ পরিবার দেখতে পাচ্ছি আমরা। সো একটা হচ্ছে একপত্নী পরিবার, মানে একজন মাতা থাকবে মানে স্ত্রী থাকবে, আর একটা হচ্ছে একটি আদর্শ পরিবার, এটা হচ্ছে একটা আদর্শ পরিবার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি একটা আদর্শ পরিবার। বলছে অন্তঃগোত্র বিবাহভিত্তিক পরিবার গঠনের ক্ষেত্রে যুক্তিটি কার্যকর ভূমিকা রাখে তা হলো কি কি যুক্তি ভাইয়া দেখি আমরা একটু। বলছে 1 ও 3 একেবারে কি আছে, বলছে রক্তের বন্ধন রক্ষা করা, রক্তের বিশুদ্ধতা রক্ষা করা, 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 রক্তের বন্ধন রক্ষা করা, রক্তের বিশুদ্ধতা রক্ষা করা। আর অ্যান্সার যেটা নেই সেটা পড়ে আর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। সো অ্যান্সার দেখলে তোমরা এগুলো দেখলে বুঝতে পারবা যে এই টাইপের আর কি হবে। সো এরপর দেখতে পাচ্ছি আমরা আর কি আছে না यार। এই যে এইখানে একটা দেখতে পাচ্ছি উদ্দীপক একটা দেওয়া আছে, বলছে 103 ও 104, মানে কি আবার 100 টাকা আসলে, আচ্ছা বাইরে কি জানি 100 টাকা আসছে। তারপরে সাক্ষীরার ছেলে মামুন নারায়ণগঞ্জের মেয়ে লিমাকে বিয়ে করে জামালপুরে স্থায়ী হয়ে বসবাস করে। তার মানে দেখো সাক্ষীরা তো থাকলো না, নারায়ণগঞ্জ থাকলো না, সাক্ষীরাতে থাকলে ভাই কি হইতো, এটা হয়তো তোমাদের মানে পিতৃগৃহে যখন থাকতো তখন এটা কি বলা হইতো, মনে করতেছে না ঠিক মতো। আর যখন মাতৃগৃহে থাকতো তখন হ্যাঁ পিতৃবাস, এটা হচ্ছে মাতৃবাস। নারায়ণগঞ্জে থাকলে হয়তো মাতৃবাস, আর এইখানে থাকলে সাক্ষীরা থাকলে হয়তো তোমাদের পিতৃবাস। আর যখন তোমাদের মানে জামালপুরে চলে গেছে তখন হয়ে গেছে কিন্তু নয়াবাস, কারণ তারা আলাদা একটা জায়গায় চলে গেছে তখন হয়ে গেছে নয়াবাস। সো এখানে দেখতে পাচ্ছি একমাত্র মেয়ে তানিয়াকে নিয়ে সুখী সংসার বসবাস করে, তার মানে একটা আদর্শ পরিবার, একক পরিবার, অনুপরিবার। বলছে বসবাসের স্থান অনুযায়ী, এটা হচ্ছে কি পরিবারের বসবাসের স্থান অনুযায়ী এটা হচ্ছে নয়া পরিবার, কারণ যেহেতু নয়া জায়গায় আছে মানে নয়া জায়গায় চলে গেছে তাহলে এটা নয়া পরিবার। বলছে মামুন লিমার পরিবার মূলত আদর্শ পরিবার, হ্যাঁ আদর্শ পরিবার। মৌলিক পরিবার, হ্যাঁ মৌলিক পরিবার বা একক পরিবার। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ ভাইয়া হচ্ছে পরিবার। ওকে তাইলে এটার অ্যান্সার হবে ভাইয়া এটাদের তিনটায়। সো ভাই এখানে নেক্সটে আছে দেখো, বলছে সদ্য বিয়ে করে চাকুরিজীবী সোহেল জামাল সাহেবের বাসায় সাবলেট হিসেবে উঠেন। দুজনের নতুন সংসার গুছাতে এখন ব্যস্ত। বলছে বসবাসের ভিত্তিতে সোহেলের পরিবারটি কোন ধরনের পরিবার? ভাই এটা নয়া পরিবার, কারণ বসবাসের ভিত্তিতে হচ্ছে নয়া পরিবার, কারণ একটা নয়া পরিবার শুরু করছে এই জন্য এটা নয়া পরিবার। তারপরে নেক্সটে আসি, যদি দেখি আমরা বর্তমানে এ ধরনের পরিবার বিস্তৃতি ঘটার কারণ হলো নিজের কর্তৃত্বে থাকার অভিপ্রায় পেশা সংশ্লিষ্ট কারণে। সো ক হবে ভাইয়া পেশা সংশ্লিষ্ট কারণে, এবং হচ্ছে তোমার অভিপ্রায় নাকি দেখলাম একটা, এটা মানে নিজের নিজের কর্তৃত্বে থাকার
ওকে ভাইয়া, নেক্সট দেখি। বলছে মানুষ পরিবার গঠন করে কেন? মানুষ পরিবার গঠন করে কেন? জৈবিক চাহিদা পূরণের জন্য। ভাইয়া জৈবিক চাহিদা কী করার জন্য? পূরণের জন্য। আমরা উত্তর থেকে ডিরেক্ট অ্যান্সার করবো যে মানুষ কেন পরিবার গঠন করে? জৈবিক চাহিদা পূরণের জন্য। সংক্ষিপ্ত সময়ে সব কিছু শেষ করতে হবে, যেহেতু পরীক্ষা সবার। সো মানুষ পরিবার গঠন করে কেন ভাইয়া? হচ্ছে জৈবিক চাহিদা পূরণের জন্য। জৈবিক চাহিদা পূরণের জন্য, আমাদের বিশ্লেষণ করার টাইম নেই। জৈবিক চাহিদা পূরণের জন্য। ওকে, আমরা নেক্সট দেখি। বলছে শিশুর আচরণগত জ্ঞান অর্জন পরিবার কোন কার্যালয়ের অন্তর্ভুক্ত? পরিবারের কোন কার্যালয়ের অন্তর্ভুক্ত? ভাইয়া শিক্ষাদান। পরিবার শিক্ষাদান দেয়, মানে পরিবার শিশুকে আচরণের শিক্ষাদান দেয়। পরিবার শিশু কী করে? শিশুদেরকে আচরণের শিক্ষা দেয়, সেই জন্য হচ্ছে শিক্ষাদানের অন্তর্ভুক্ত। এরপর বলছে ভাইয়া দেখো, শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার প্রধান কেন্দ্র কোনটা? প্রধান কেন্দ্র হচ্ছে কিন্তু ভাইয়া মা, কারণ মাই শিশুকে প্রথম ভাষা শেখায় এবং খাদ্যাভ্যাস শেখায়। দেখবা যে মানে মা যেটা খায় শিশুরাও সেটা খায়। মা মানে মাতৃভাষা তো কথা বলবে, কিন্তু অনেক সময় দেখবা যে মা যেটা খায় না। অনেক সময় দেখা যায় যে একটা মা কোনো মা একটা জিনিস খায় না, শিশুরা দেখা যায় যে ওই জিনিসটা খায় না। এটা কিসের প্রভাবে? খাদ্যাভ্যাসের গঠনের প্রভাবে। এটা কে নিয়ন্ত্রণ করে? এটা মায়ের ওপর নির্ভরশীল থাকে। বর্তমান পরিবার শিশুর কি করে ভাইয়া? শিশুর উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্র। হ্যাঁ, উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্র। পরিবার থেকে এখনকার শিশুরা শিক্ষা গ্রহণ করে, মানে যখন ছোট থাকে তারা। তারপর বলে বিনোদন কেন্দ্র। হ্যাঁ, পরিবার তো একমাত্র মানে অন্যতম একটা বিনোদন কেন্দ্র বলা যায়। নৈতিক শিক্ষা এটা তো একদম 100%, যে নৈতিক শিক্ষা পরিবার থেকে শিখে। তাইলে ভাই কি হচ্ছে? 3টাই হবে অ্যান্সার আমাদের। ওকে, 3টা অ্যান্সার দেখি আমরা কোথায় আছে ভাই? ঘতে আছে। ওকে, নেক্সটে দেখো ভাই, একটা চিত্র দেওয়া আছে। এখানে বলছে যে শিশুর লেখাপড়া, বুদ্ধিমত্তার বিকাশ, নেতৃত্ব দান, বাস্তবায়নের অবস্থা, মাঝে আছে পরিবার। সো প্রশ্ন করছে ছকটিতে কি প্রকাশ পেয়েছে? ভাই পরিবারের বৈশিষ্ট্য, না সরি, পরিবারের কাঠামো প্রকাশ পেয়েছে। পরিবার কি প্রকাশ পেয়েছে ভাই? কাঠামো প্রকাশ পেয়েছে। পরিবারের কাঠামো না এটা, যে শিশু থাকে, শিশুর পড়ালেখা, বুদ্ধিমত্তা, তারপরে থাকে নেতৃত্বকে দান করে পিতা, নেতৃত্ব দান করে। তারপর হচ্ছে তোমার বাসস্থান তো বুঝতেইছো। সো এগুলো মিলে একটা পরিবার গঠন হয়েছে। সো এই পরিবারটাকেই বোঝানো হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে উক্ত ছকে শিশুর লেখাপড়ায় পরিবারের স্থান দখল করে নিয়েছে। পরিবারের স্থান বর্তমান কে দখল করে নিয়েছে? স্কুল, যে কিন্ডারগার্টেন এবং নার্সারি স্কুলগুলো। মানে উক্ত ছকের শিশুর লেখাপড়ায় পরিবারের দায়িত্ব কে গ্রহণ করেছে? এখন শিশুদের লেখাপড়া করায় কে ভাইয়া? কিন্ডারগার্টেন স্কুলগুলো এবং হচ্ছে নার্সারি স্কুলগুলো। বিশ্ববিদ্যালয় কিন্তু না। সো নার্সারি স্কুলগুলো। সো অ্যান্সার হবে 1 ও 2, এটা হচ্ছে ক খ। 1 ও 2 হচ্ছে কি? ক খ। ওকে, নেক্সট বলছে রহিমের মায়ের মৃত্যুর পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। রহিম ক্লাসে অমনোযোগী থাকে, বন্ধুদের সাথে মেলামেশা করে না। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়ে। রহিমের এই পরিস্থিতির কারণ সমাজের কোন মাধ্যম? রহিমের এই পরিণতির জন্য সামাজিকীকরণের কোন মাধ্যম দায়ী? পরিবার দায়ী। কারণ তার বাবা যদি একটা বিয়ে না করতো তাহলে সে মানসিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হইতো না। ওকে বলছে যে রহিমকে সুস্থ জীবন ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কে পালন করতে পারে ভাইয়া? সো এখানে হচ্ছে এখানে দেওয়া হচ্ছে আমাদের 1 ও 3। সেটা থেকে শিক্ষক পারে। হ্যাঁ, শিক্ষক পারে। আর এটা হচ্ছে বন্ধু বান্ধব পারে ভাইয়া। তাহলে হচ্ছে তোমাদের এখানে দেখো, এখানে অপশন 2টা দেওয়া আছে, কিন্তু এই টা হবে না। তোমাদের হবে 1 এবং 3, তার মানে এই ওকে। সো আমরা এখন নেক্সট টপিকে ঢুকছি। এটা হচ্ছে বাংলাদেশের গ্রাম ও শহরে পরিবারের ভূমিকা। বাংলাদেশের গ্রাম ও শহরে পরিবারের ভূমিকা। ওকে, সো এখান থেকে আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে বাংলাদেশের পরিবার ভেঙে যাওয়ার কারণ। বাংলাদেশের পরিবার ভেঙে যাওয়ার কারণ কি ভাইয়া? দারিদ্র ও জনসংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, দারিদ্র ও জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও নগরায়ন। হ্যাঁ, এটা দেখলাম। কর্ম বহুমুখী ও শিক্ষার হার বৃদ্ধি। হ্যাঁ, 3টাই হবে তাইলে। ঘ নাম্বার। সো ঘ নাম্বার হচ্ছে ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি এই যে ঘ নাম্বার। সো ঘ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার।
ওকে, বলছে বর্তমান যৌথ পরিবার কমে যাওয়ার কারণ, যৌথ পরিবারগুলো কমে যাচ্ছে কেন? শিল্পায়নের কারণে। তারপরে বলছে কি, বলছে বলছে কি ভাইয়া, ভোগবাসী মানসিকতার কারণে, ভোগবাসী মানসিক, ক্ষুদ্র ঋণ, কর্মসূচির অসুবিধা। এটা না, এটা না, তাহলে আমাদের 1 ও 2 অ্যান্সার। 3 নম্বরটা না, তার মানে আমাদের 1 ও 2 অ্যান্সার। সো এই অ্যান্সার থেকে হ্যাঁ অ্যান্সার হচ্ছে ক, 1 ও 2। তারপরে হচ্ছে ভাইয়া দেখি আমাদের পরের টপিক্সে আমরা যাবো যে সামাজিকরণ প্রক্রিয়া। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণ কী ভাইয়া? প্রক্রিয়া। ওকে, সো লেটস স্টার্ট। সো বলছে শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন, শিশুর সবচেয়ে কাছের মানুষ কীভাবে? পিতামাতা। পিতামাতা শিশুর সবচেয়ে কাছের মানুষ। এটা আমরা সবাই কম বেশি না, এটা আমাদের সবারই জানা উচিত। তারপর বলছে যে প্রক্রিয়াতে একটি শিশু ক্রমান্বয়ে ব্যক্তিত্ব সম্পদ সামাজিক মানুষে পরিণত হয়, তাকে কি বলে? তাকে সামাজিকীকরণ বলে। সামাজিকীকরণের মাধ্যমে একটি শিশু একটি শিশু কি ভাইয়া? দেখো এখানে দেওয়া আছে একটি শিশু ক্রমান্বয়ে ব্যক্তিত্ব সম্পন্ন সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিক মানুষে পরিণত না হলে কিন্তু ভাইয়া ওইটার কোনো মূল্য নাই, কারণ সামাজিক মানুষ না হলে কিন্তু তোমাকে কেউ তুমি কিন্তু জঙ্গলি হয়ে যাবে, যেটাকে বলা হয়। সো আশা করি বুঝতে পারছো। নেক্সট বলছে একটি মানুষ সমাজ জীবনের মূল বিষয়। একটি মানুষের সমাজ জীবনের মূল বিষয় কি ভাই? একটি মানুষের সমাজ জীবনের মূল বিষয় হচ্ছে কিন্তু মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া কি ভাইয়া? মিথস্ক্রিয়াটা হচ্ছে পরিবারের সঙ্গে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়টা। সো মিথস্ক্রিয়া আমরা জানি যে আমরা যারা সায়েন্সের আছে এখানে, সো সায়েন্সে আমাদের জীববিজ্ঞান বইয়ে দেওয়া আছে যে মিথস্ক্রিয়াটা কি, জীব ও জড়ের মাঝে যে একটা ইয়ে আছে। যেমন ধরো এই যে এখন আমি টেবিলে বসে আছি, সো টেবিল কিন্তু জড়, আমি কিন্তু জীব, কিন্তু আমাকে টেবিলটা আমি যদি বসে থাকার জন্য আমার চেয়ার টেবিল লাগতেছে। সো এটা হচ্ছে মিথস্ক্রিয়া। সমাজে মানুষের কোনো জড় পদার্থের সাথে যে জীবের যে সম্পর্কটা, এটাকে বলা হয় মিথস্ক্রিয়া। সো এখানে দেখো বলা হয়েছে যে কোনটি মানুষের সমাজ জীবনের মূল বিষয়। মানুষের সমাজ জীবনের মূল বিষয় কিন্তু ভাই মিথস্ক্রিয়া, কারণ একটা মানুষ কিন্তু জড় পদার্থ ছাড়া বাঁচতে পারবে না। সো এই জন্য এখানে বলা হয়েছে মিথস্ক্রিয়া। বলছে মানুষের ব্যক্তিত্ব বিকাশে কয়টি উপাদান কাজ করে? মানুষের ব্যক্তিত্ব বিকাশে 3টি উপাদান কাজ করে। মানুষের ব্যক্তিত্ব বিকাশ করার জন্য 3টি উপাদান আমাদের কাজ করে। মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য কয়টি উপাদান কাজ করে? 3টি। মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য কয়টি উপাদান কাজ করে? 3টি। মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য 3টি উপাদান। ওকে, আমরা এখন একটা উদ্দীপক দেখব। সো উদ্দীপক থেকে আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। সো এখানে বলা হয়েছে কি, হাফেজা 10ম শ্রেণীর শিক্ষার্থী, সে নিয়মিত বিদ্যালয়ে যায় ও পড়াশোনা করে, বাবা মা ও তার প্রতি যত্নবান, হাফেজা সবার সাথে ভালো ব্যবহার করে। সো বলছে উদ্দীপকে কোন প্রক্রিয়াকে নির্দেশ করে? উদ্দীপক কোন প্রক্রিয়াকে নির্দেশ করে? যে সামাজিকীকরণ প্রক্রিয়াকে নির্দেশ করে। সামাজিকীকরণ, সবার সঙ্গে ভালো ব্যবহার করে। এটা কেন করে? সামাজিকীকরণ তার জানা আছে, তার সামাজিকীকরণের কারণে সে সবার সাথে ভালো ব্যবহার করে। সো এবারে আমরা একটা উদ্দীপক দেব, এখান থেকে আমাদের 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। বলছে রাকিব বাবা মার একমাত্র সন্তান, মা বাবার যত্নে সে পড়ালেখায় ভালো, প্রতিবেশী, সহপাঠী এবং বন্ধুদের সাথেও সে প্রত্যাশিত আচরণ করে। প্রত্যাশিত আমাদের ভালো আচরণ বোঝাইছে এখানে। বলছে উদ্দীপকে রাকিবের বেড়ে ওঠা, এটা কি সামাজিকীকরণ। সো রাকিবের বেড়ে ওঠার প্রক্রিয়াকে কি নির্দেশ করে? সামাজিকীকরণকে নির্দেশ করে। বলছে রাকিবের অর্জিত হবে সামাজিক গুণাবলী। হ্যাঁ। মানুষের সাথে মেলামেশার দক্ষতা অবশ্যই। কি বলতে হবে? সরি ভাইয়ারা, একটু প্রবলেম, আমার একটু ফোনটা একটু করতে হবে, তো আমাকে একটু ফোনটা করতে হবে। সো আমরা এটা টপিক্সটা শেষ করে যাই। সো এখানে বলছে উদ্দীপকের কোন প্রক্রিয়াটা হচ্ছে সামাজিকীকরণ, এটা পড়লাম আমরা, রাকিবে ছিলাম না? হ্যাঁ, রাকিব। সো রাকিবের অর্জিত হবে, কি অর্জিত হবে ভাইয়া? রাকিবের অর্জিত হবে যে ঘ নাম্বার বলছে, রাকিবের অর্জিত হবে
তিনটাই, মানে এখানে যে তিনটা আছে তিনটাই কি পরমত সহিংসতা, মানুষের সাথে মেলামেশার দক্ষতা, আর হচ্ছে সামাজিক সামাজিক গুণাবলী। ওকে ওকে ভাই, আমরা এখন নেক্সট একটা উদ্দীপক দেখবো। এখান থেকে আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে রাহাতের বাবা মা তাকে খুব স্নেহ ও যত্ন করেন। সে তার ছোট ভাই ও পাড়ার বন্ধুদের মিলে মসজিদ ও স্কুলে যেত। এভাবে নানা উপায়ে রাহাত শিক্ষা লাভ করেছে। সমাজে আজ রাহাত প্রতিষ্ঠিত। সে কোনো নতুন পরিবারেই যে কোনো নতুন পরিবারেই সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। বলছে রাহাত কোন প্রক্রিয়া সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে? সামাজিকীকরণ প্রক্রিয়া। সো এই টপিক্সটা তোমাদের বইয়ে যে আছে, সামাজিকীকরণ বই যে টপিক্সটা আছে এই আমাদের বইয়ে আর কি, এই সামাজিকীকরণ টপিক্সটা আসলে ইম্পর্টেন্ট। সো এটা একটু দেখে নিবা ভালো করে, রিডিং পড়ে নিবা, মানে এমসিকিউ করার পর রিডিং পড়ে নিবা সামাজিকীকরণ প্রক্রিয়াটা। সো এবারে আসে সামাজিকীকরণের প্রক্রিয়ার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ভূমিকা। সো লেটস স্টার্ট। প্রাতিষ্ঠানিক ভূমিকাগুলো আমরা দেখি। বলছে শিশু সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ভাই, শিশু সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু ভাই পরিবার। শিশু সামাজিকীকরণ শেখে কোথা থেকে? প্রথম পরিবার থেকেই শেখে। নেক্সট বলছে সামাজিকীকরণের মুখ্য ভূমিকা পালন করে কোন মাধ্যমে? সামাজিকীকরণের মুখ্য ভূমিকা পালন করে কোন মাধ্যমে ভাইয়া? এটা হচ্ছে তোমাদের পরিবারের মাধ্যমে সামাজিকীকরণের মুখ্য ভূমিকা পালন করে পরিবারের মাধ্যমে। ওকে নেক্সট আমাদের আর বেশি নাই। সো ভাইয়া, তো এখানে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণের প্রক্রিয়া। সো এই পার্টটা থেকে তোমাদের কোনো এমসিকিউ বিগত কোনো সালে আসে নাই, আর তোমাদের সালে আর কি আসার কোনো পসিবিলিটি আমি দেখি না। সো আমি এটাকে স্টার দিচ্ছি কেন? সো এটা হচ্ছে ভাইয়া ক্রস দেওয়া লাগবে। ওকে, সো এটা হচ্ছে ভাইয়া ক্রস, মানে এখান থেকে তোমাদের কোনো এমসিকিউ আসবে না। এমসিকিউ পারপাসে এটা 0% রাখতে পারো। এমসিকিউয়ে এটাকে 0% রাখতে পারো। ঠিক 0% রাখতে পারো, কারণ এখান থেকে বিগত সালেও যেহেতু এমসিকিউ আসে নাই, সো এই সালেও আসার কোনো পসিবিলিটি নাই। সো আজকের মতো এ পর্যন্তই আমাদের এমসিকিউ পারপাসটা শেষ হয়ে গেল। সো আমরা এভাবে সবগুলো চ্যাপ্টারে নিয়ে আসতেছি এমসিকিউ এবং সিকিউ, এসকিউ, মানে সব টাইপের ক খ সব টাইপের আমরা মানে একদম ক্লিয়ার করে দেব এনি সাবজেক্ট। তবে তোমরা কমেন্ট করো যেটা তোমাদের আগে লাগবে সেটা আগে দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া আমি চেষ্টা করতেছি একদম সিরিয়াল বাই সবগুলো সাবজেক্টের সঙ্গে দিয়ে দেওয়ার। সো আজকে আমাদের মানে এখন আমাদের এই এমসিকিউটা শেষ। সো নেক্সট হয়তো আমরা এটার ক এবং এসকিউটা নিয়ে আসতেছি। খ মানে মানেই তো এসকিউ। সো ক এবং খটা নিয়ে আসতেছি, ইনশাল্লাহ দেখা হবে। তারপর আমরা 8টা পার্টে তোমার সিকিউ নিয়ে আসবো। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।